জেনিফার চলে গেল আর এদিকে মলিকে বের করে দিল রুম থেকে। মলি সিঁড়িতে নেমে আসছিল। হঠাৎ করেই কিছু মনে হলো ফরাদের। সে দ্রুত দরজা লাগিয়ে এক প্রকার দৌড়ে নিচে নেমে এলো। মলি মাত্রই নিস্তলে পা রেখেছে। ফরাদ পাশ দিয়ে যেতে যেতে বলল, ফিতা বাঁধো। মলি চমকে উঠল। ফিতা না বেঁধেই চলে এসেছে। লোক হাসানোর ব্যবস্থা হয়ে যেত এখন। মলি আঁচল টেনে পিঠ ঢেকে আবার দোতলায় চলে এলো। ফিতা বেঁধে নিচে নেমে এলো। ঘরে বাইরে উভয় জায়গায় মেহমান আছে এখন। ফরাদ সোফায় বসে তার ফ্রেন্ডদের সাথে কথা বলছিল, সাথে জেনিফাও আছে। জেনিফা মলিকে ডাকলো। মলি গেল তার কাছে। পানির জগটা তার হাতে ধরিয়ে দিয়ে বলল, কিচেন থেকে পানি নিয়ে আয়। মলি বাধ্য হয়ে কিচেনে গেল এবং পানি নিয়ে এলো। এই মুহূর্তে ফরাদের মুখে তাকানোর সাহস নেই তার। কি করবে সে এখন? মুখের উপর না করে দিলে সেটা বেয়াদবি হতো। এক জগ পানি তো আনতে বলেছে। তাছাড়া তাদের দুই বোনের যে মুখ, যার তার সামনে অপমান করা শুরু করবে। এরই মাঝে ফরাদ বলে উঠল, মলি, মা মনে হয় তোমাকে খুঁজছিল কিছুক্ষণ আগে। দেখা করেছো? না, যাচ্ছি। মলি চলে যাচ্ছে এমন সময় তার কানে ভেসে আসলো ফরাদের কণ্ঠ। জেনিফা, খাবারের ব্যবস্থা করো তাদের। ব্যবস্থা তো করেই আছে বাইরে। বাইরে লোকজন বেশি, তুমি যেহেতু আছো আমার ফ্রেন্ডদের আপ্যায়ন এখানেই ভালো হবে। কিচেনে আছে, নিয়ে এসো। আচ্ছা, দেখছি কাউকে বলে। বলতে হবে না কাউকে, তুমিই যাও। ভাবি মনে হয় সেখানে আছে, হেল্প করতে পারবে তোমাকে। জেনিফার চলে গেল কিচেনের দিকে। সেখানে গিয়ে খ্যান খ্যান করতে লাগলো জেরিনের সাথে, যাতে জেরিন নিয়ে যায় তাদের খাবার দাবার। অতপর দুজনেই কাজ চালো। শুধু ফরাদের বন্ধু বান্ধব না, ফারদিনের বন্ধুও ডেকে এনে বসালো ফরাদ। দুবনকে খাটাতে পেরে এবার ভালো লাগছে তার কাছে। ফাহিমার কাছে যেতেই মলিকে খাওয়ার জন্য বসালো ফাহিমা। তারা দুজনেই একসাথে রুমে খেয়েছে, সাথে ফাহিমার পরিচিত দুজন মহিলা। তিনি তাদের কাছে মলিকে মেয়ের মতোই পরিচিত করেছেন। অবসর সময় কাটে এই মেয়েটাকে সাথে নিয়ে খেতে খেতে আরও নানান গল্প। জিয়ানের কেক কাটার সময় এই পরিবারের সবাই একসাথে জড়ো ছিল, শুধু মলি পিছনে। ফরাদের একটু মন খারাপ হলেও জিয়ানের সাথে আনন্দটা মিস করেনি। সবাইকে কেক খাওয়ানো হলে জিয়ানের কানে কানে কিছু বলে দিল ফরাদ। অতপর জিয়ান এক টুকরো কেক এনে মলির কাছে এলো। বারবার নিচু হতে বলছে, কিন্তু মলির খুব অস্বস্তি লাগছে। সে আশেপাশে তাকিয়ে দেখল বাকিরা নিজেরা অন্যজনকে নিয়ে ব্যস্ত, তাই দ্রুত নিচু হয়ে কেক মুখে নিল এবং জিয়ানের মুখে একটু ভেঙে দিল। জিয়ান আবার তার বন্ধুদের কাছে চলে গেল দুষ্টামি করতে। মলির পাশে এক পিচ্ছি লাফালাফি করছে বেলুন নেওয়ার জন্য। মলি বলল, এইটুকু হয়ে এত উঁচুতে বেলুন ধরতে চাও? দাঁড়াও, আমি নিয়ে দিচ্ছি। মলি চেষ্টা করল, তাও যেন নাগালের বাইরে। তবুও পা উঁচু করে চেষ্টা করছে। হঠাৎ পেটে পড়ল এক চিমটি। আহ! শব্দ করে সে পাশে তাকিয়ে দেখল ফরাদ দাঁড়িয়ে। মলির চোখের কোটরের পানি ছলছল করছে, কেননা ব্যথাটা পেয়েছে খুব। হাত উপরে উঠে যাও একটু পেট দেখা গিয়েছে, তাই বলে এভাবে চিমটি দিবে? মলি শাড়ি ঠিক করে একটু একটু করে মালিশ করতে লাগলো। ফরাদ বুঝতে পেরেছে ব্যথাটি একটু বেশি লেগেছে। সে বেলুন নিয়ে বাচ্চাটির হাতে দিতেই বাচ্চাটি চলে গেল। অতঃপর খুব সাবধানে মলির পেটে হাত রাখলো ক্ষত জায়গায়। কেউ দেখবে ভেবে মলি হাত সরিয়ে দিল। কাল চলে যাব আমি। কথা বলে আর উত্তরে কোনো সময় দিল না। সে তার বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে গেল। মলি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। এখন কি করবে সে? তাকে তো কিছু বলার সুযোগও দিল না। মাত্র এই কয়দিনের স্পর্শকেই কেন জানি খুব সহজেই ফরহাদের ইঙ্গিতগুলো বুঝে যায় মলি। হয়তোবা ফরহাদের বলার ভঙ্গিটাই সহজে বোঝার মতো। ফরহাদ যে তাকে থেকে যাওয়ার জন্য বলে গেল। ওদিকে বাবার অবস্থা বেশি ভালো দেখে আসেনি। মুহিত সকালে যায় আর রাতে ফিরে। বাড়িতে দুজন মহিলা আর কত দিকে সামলাবে? অনেক ভেবে সিদ্ধান্ত নিল থাকা যাবে না এখানে। এমনিতেই ভয়ে ভয়ে রাত দিন পার করে এ বাড়িতে, তারপর ওদিকে বেশি প্রয়োজন তার। তাই সে আর থাকলো না। কিছুক্ষণের মধ্যে ফাহিমা আন্টির কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বাবার সেবা যত্ন নিচ্ছে, ভাবি রান্নার কাজে সাহায্য করছে, আবার ফাঁকে ফাঁকে কাঁথা নিয়েও বসছে। ঈশার নামাজের পরপরই ফরহাদকে জানানোর জন্য কল করলো মলি। ফরহাদ রিসিভ করি বলল, চলে গিয়েছো না তুমি? হ্যাঁ মানে টুট করে কেটে গেল কল। বলতে পারল না আর কিছু। তিনি কি রাগ করলেন নাকি নেটওয়ার্কের প্রবলেমে কেটে গেল বুঝতে পারছে না মলি।
এরপর আবার কল করলো, ফরাদ কেটে দিয়েছে। আবার করতে দেখলো বন্ধ। ফরাদ রাগ করে কেটে দিয়েছে। বুঝতে পেরে ব্যর্থতার নিঃশ্বাস চালো মলি। পরের দিন ও বাড়িতে গিয়ে ফরাদকে দেখতে পেল না, চলে গিয়েছে তাহলে। মলি এখন আর সারাদিন কাটে না ও বাড়িতে, শুধু সকাল বিকাল গিয়ে কাজ করে আসে। বাবাকে ক্লিনিকে নিয়ে যাচ্ছে, হসপিটালের ডাক্তারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অন্যদিকে আবার টাকা পয়সার ব্যবস্থা চলছে। দিন যাচ্ছে আর ফরাদের প্রতি টান বাড়ছে, অথচ ফরাদ পাশে নেই। সে বাড়িতে পা রাখলেই শুধু মনে হয় ফরাদের দেখা পাবে, কিন্তু তার হয়ে ওঠে না। নিজ বাড়িতে থাকাকালীন সংসারের টান, আর ও বাড়িতে থাকাকালীন ফরাদের অভাব অনুভব। নিজেকে মনে করার সময় প্রচেষ্টা একদমই নেই তার। 1 মাস পেরিয়ে গেছে, ফরাদ বাসে আসে না। মলির উপর রাগ করে সে ঢাকা ফিরে না, এটা মলির ভাবনা। কেননা সে 2 সপ্তাহ পরপরই আসে বাড়িতে। তাছাড়া ফাহিমা নিজ থেকে মাঝে মাঝে ছেলেদের নিয়ে গল্প করে মলির সাথে। ফরাদ বাসে না আসার কারণ তিনিও সন্দেহ করেছেন কেউ হয়তো কিছু বলেছে, যার ফলে ফরাদ রাগ করে আছে। জেরিনও ফারদিনকে সন্দেহ করেন তিনি, হয়তো তাদের সাথে কোনো ধরনের ঝগড়া হয়েছে যা তিনি জানেন না। কতবার কল করে আসতে বলে, কাজের অজুহাত দিয়ে ফিরে না সে। এদিকে এমন কোনো দিন বাদ জানি যে কল করেনি মলি। সবসময় শুধু ফোন বন্ধ পায়। আবার ফাহিমার কাছে মাঝে মাঝে শুনে ফোনে তিনি কথা বলেন, তাহলে সে বন্ধ পায় কেন? নিশ্চিত ফরাদ ব্লক করে দিয়েছে, এটা মলির সন্দেহ। কেউ রাগ করে যদি রাগ ভাঙানোর সুযোগই না দেয়, তাহলে কিভাবে অবসান ঘটবে এই অভিমানের? সে কি আর কখনো মলির সাথে যোগাযোগ করবে না? ভুলে গেছে নাকি তার বাগানের মালিনীকে? কিন্তু এই মালিনী যে তার মালিককে ভুলতে পারবে না কখনো। দুদিনের সম্পর্কটা যে অতি গহীনে চলে গেছে, এখন যে চাইলেও আর ভুলতে পারবে না তাকে। একবার এক পলকের জন্য তারই সন্ধান পেতে চায় মন। হয়তো ফরাদের অভিমানটাই মলির হৃদয়ে আরও বেশি যন্ত্রণা ও উত্তাল পাত্তালের সৃষ্টি করে দিয়েছে। অজান্তেই ফরাদ বসে গেছে মলির হৃদ মাঝারে। এটাই হয়তো বিয়ে নামক বন্ধনের এক অসীম শক্তি। সকালে বাগান পরিষ্কার করে পানি দিয়ে এসেছে মলি, এখন বিকেলে আবার যাচ্ছে। বাগানে পানি দিয়ে ফাহিমার সাথে দেখা করলো, তারপর বেরিয়ে আসার সময় দেখা পেল তার অপেক্ষার মহারাজকে। গেট দিয়ে বাড়ির দিকে আসছে। সে কখন এলো? সকালে তো দেখলো না। এখনো তো হাতে ব্যাগটে কিছুই নেই, তাহলে কি দুপুরে এসেছে? মলি আর সামনে পা বাড়ালো না, দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফরাদ তাকে দেখছিল একবার, তারপর দৃষ্টি সরিয়ে না দেখার ভান করে ঘরে প্রবেশ করলো। মলি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ফরাদ দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। অবহেলাটা মোটো পছন্দ হলো না মলির। যেভাবেই হোক কথা বলতে হবে তার সাথে, না হলে এই অভিমানের সমাপ্তি ঘটবে না কখনো। কিন্তু কিভাবে বলবে? এখন তো বিদায় নিয়ে চলে এলো ফাহিমার কাছে, কাল যদি আবার ফরাদ চলে যায়। মলির মাথায় একটা উপায় এসে হোঁচট খেলো। সে দ্রুত ফাহিমার রুমের কাছে উকি দিয়ে বলল, আন্টি, ছোট সাহেব বলেছে কফি নিয়ে যেতে। ফরহাদ এসেছে বাইরে থেকে? হ্যাঁ, মাত্রই এলো। তুই যা, আমি বানিয়ে নিয়ে যাচ্ছি। না, আপনি আবার দোতলায় যাবেন, আমার কাছে দিন, আমি নিয়ে আসি, তারপর বাড়ি যাব। বাগানে আরও কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেটাও বলবো ছোট সাহেবকে। আচ্ছা, তাহলে দাঁড়া। ফাহিমা কিচেনে এলো, পিছু পিছু মলিও। রান্না বসানোর জন্য জেরিনকেও ডাকলো ফাহিমা। কফি তৈরি হয়ে গেলে মলি কাপ নিয়ে দোতলায় এলো। দরজায় নক করতে যাবে, এমনই ফরাদ বেরিয়ে এলো রুম থেকে। দরজা চাপিয়ে আবারও চলে যাচ্ছে। মলি বলল, আপনার কফি। ফরাদ কোনো প্রতিক্রিয়ায় জানালো না, হনন করে নিচে নেমে গেল। এই কফি এখন কি করবে? মলি নিজেই এখানে দাঁড়িয়ে চুমুক দিতে লাগলো কাপে। ছি, কি বাজে স্বাদ, খায় কিভাবে এরা? মলি কোনো উপায় নেই পেয়ে ফরাদের রুমে এসে বাথরুমে ফেলে দিল কফি। অনেক ভেবে সিদ্ধান্ত নিল আজ রাত থেকে যাবে এখানে। সে খালি কাপ নিয়ে নিস্তলে চলে এলো। এখানে এসে দেখলো ফরাদ জিয়ানের সাথে সোফায় বসে টিভি দেখছে আর কফি খাচ্ছে। এবার কি হবে? এখন যদি কেউ জিজ্ঞেস করে কে খেয়েছে, তখন কি বলবে? ভয়ে ভয়ে মলি কিচেনে পা রাখলো। ফাহিমা জিজ্ঞেস করলো, কি রে, কফি দিসনি ফরহাদকে? রুম নম্বর ভুলে গিয়েছিস নাকি যে কফি পৌঁছায়নি? না মামা, মানে কফি পড়ে গিয়েছিল আমার হাত থেকে। কি, কাপটা বুঝি শেষ করে দিয়েছিস? খেয়াল কোথায় থাকে তোর? আহ জেরিন, চুপ করো তো। কাপ ওর হাতে দেখতে পাচ্ছ না?
মলি তোর উপর নজর পড়েনি তো আবার? না আন্টি, আমি ঠিক আছি। এই যে কাপ, আমি ফ্লোর মুছে দিয়ে আসছি। মলি বেরিয়ে এলো কিচেন থেকে। সবার আগে গেল মেন দরজার দিকে, জুতা একটা পলিথিনে ভরে তার পার্সে এঁটে নিল। তারপর ফ্লোরে মোছার জন্য একটা কাপড় নিয়ে দোতলায় চলে এলো। ফরাদ হয়তোবা লক্ষ্য করেছে, আবার হয়তোবা লক্ষ্য করেনি। মলি দোতলায় এসে হাতের কাপড়টা ঢিল দিয়ে ছাদের সিঁড়ির দিকে ফেলে দিল এবং দ্রুত ফরাদের রুমে এসে দরজা চাপিয়ে রাখলো। যেদিকটাই নিচ থেকে দেখা যাবে না সেদিকে দাঁড়ালো। পার্সটা দেওয়াল ঘেঁষে মেঝেতে রেখে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মালিনী। কখনো তাকাচ্ছে বাগানে, কখনো গগনে, আবার কখনো দৃষ্টি বড় বড়, যত দূর চোখ যায় তত দূরে। মালিনী হয়ে আছে আনমনা। সব মনই তো চাই একটু শান্তি, খোঁজ পাই কি আর তাহা সবাই? ভাগ্যে যদি লেখা না থাকে সে শান্তি আর সুখ মিলবে কিভাবে তা? মন কখনো ছুটে চলেছে ফরাতের দিকে, আবার কখনো ছুটে চলেছে নিজ আশ্রমে। মলি পার্সটা হাতে নিয়ে ফোন বের করলো নীলিমার কাছে। কল করে বলে দিল আজ বাসায় ফিরবে না। পরক্ষণে উপভোগ করতে লাগলো গোধূলি বেলা। সূর্য ডুবে গেছে, পশ্চিম আকাশ টুকটুকে লাল হয়ে আছে। কানে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। বাসায় থাকলে তো নামাজ আদায় করে নেওয়া যেত। হঠাৎ দেখলো জানালা দিয়ে বারান্দার আলো এসে পড়ছে। তার মানে কেউ ফরাতের রুমে লাইট জ্বালিয়েছে। মলি একটু এগিয়ে জানালা দিয়ে রুমে উকি দিয়ে দেখলো ফরাদ বাথরুমে ঢুকছে। সে কি এখন রুমে যাবে তা নিয়ে দ্বিধায় আছে। ফরাদ বেরিয়ে এলে মনে হলো সে অজু করে এসেছে। ড্রেসিং টেবিলের ডর থেকে টুপিটা হাতে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মলের আর আশা হলো না রুমে। বারান্দায় কাটছে তার সময়, কখনো দাঁড়িয়ে কিংবা কখনো এক কোণে গুটিসুটি মেরে বসে থেকে। সন্ধ্যা কাটিয়ে রাতের প্রথম ভাগে ঘুমানোর প্রস্তুতি নিয়ে রুমে এসেছে ফরাদ। দরজা লাগিয়ে ফোনে কথা বলতে বলতে বারান্দার দিকে এসে দেখলো দরজা আটকানো। টানলো কিন্তু খুলছে না। দরজায় 2-3 বার থাপ্পড় দিতে মলি জানালা দিয়ে উকি দিয়ে ফরাদকে দেখতে পেল। তারপর দরজা খুলে দিল। ফরাদ মলিকে দেখে বিরক্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু কিছু বলল না, কেননা ফোনে কথা বলছে সে। বারান্দায় আসতে যাবে আর এদিকে মলি তার পথ আটকাচ্ছে। একসময় ফরাদের করা কর্মের অনুসারে ফরাদ এ পাশে যাচ্ছে তো মলি ওদিকে চেপে পথে আটকাচ্ছে। আবার ফরাদ এদিকে যাচ্ছে তো মলি ওদিকে চেপে পথে আটকাচ্ছে। ফরাদ শর্টকাটে কথা বলে তাড়াতাড়ি কথা শেষ করলো। এখানে দাঁড়িয়ে থেকে ফোন রেখে সে মলির হাত ধরে টেনে নিয়ে যেতে নিলে মলি দ্রুত দরজার হাতল ধরে ফেলো, কেননা সে বুঝতে পেরেছে ফরাদ এখন তাকে রুম থেকে বের করে দিবে। এদিকে ফরাদ টানছে আর মলি সর্বশক্তি দিয়ে হাতল ধরে রেখেছে। ফরাদ রেগে গিয়ে এবার দরজা সহ তাকে ঠেলে আবার বারান্দায় পাঠিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল। খুব কষ্ট লাগছে মলির। এতটা অবহেলা কেন করছে সে? মলি জানালা দিয়ে বলতে লাগলো, এমন করছেন কেন আপনি? হ্যাঁ, একটাবার কথা বলার সুযোগ দিলে কি হয়? একবার তো শুনুন। সেদিনের জন্য আপনি রাগ করে আছেন। বাবার অবস্থা বেশি ভালো ছিল না, তাই চলে গিয়েছিলাম। আমি অনুষ্ঠানেও আসতাম না, ফাহিমা আন্টি বারবার বলে দিয়েছে, তাই বাধ্য হয়েছে আসতে। ভাইয়া তো বাড়িতে থাকে না, কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে সেটা? সব দিকে দৌড়াদৌড়ি তো আমাকেই করতে হয়। এমন অবস্থায় আমি কিভাবে থাকতাম এখানে? ফরাদ নিজের কাজ করে যাচ্ছে। মলি আর কিছু বলল না। কেউ যদি ইচ্ছে করে না বুঝতে চায় তাহলে আর তাকে বলে কি হবে? কান্না করতে করতে মলি দেওয়াল ঘেঁষে বসে পড়ল। যে কান্নার হচ্ছে না কোনো শব্দ, দু নয়নে শুধু বইছে বোনা। ভেতরে হচ্ছে আর্তনাদ। কখনো কখনো এমন সময় আসে যখন তার নিজস্ব অনুভূতি সে নিজেই বুঝতে পারে না। কেন এমন লাগছে তার জানে না সে। বারান্দায় অতিরিক্ত আলো পড়তে তাকিয়ে দেখল দরজা খুলে ফরাদ এসেছে। মলি চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। ফরাদ কাছে এসে বলল, একবার বলা গেল না? সুযোগ দেয়া হয়নি আমাকে। কল করা গেল না? ফোন তো বন্ধ। একটা মেসেজ দেয়া গেল না? ফোন তো বন্ধ। সব দোষ এখন নিজের। সেটা যেন ফরাদ ইচ্ছে করে এমন সব কথা বলছে যাতে মলি নিজেকে স্বাভাবিক করতে পারে। সে মলির দিকে তাকিয়ে কথা বলেও মলি নিচের দিকে তাকিয়ে জবাব দিচ্ছে। পরক্ষণে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে দু হাতের বন্ধনে শক্ত করে চেপে ধরল ফরাদ। মলির ভেতরে সব কষ্ট এবার কান্না হয়ে বেরিয়ে এসেছে। শব্দ হচ্ছে একটু আর্ত, কিন্তু ফরাদের দেহে মুখ লুকানো বিধায় সেটা অস্পষ্ট। নীরবে কাটল
কিছু সময়। ফরাদ জিজ্ঞেস করলো, বাবা এখন কেমন আছেন? ভালো না, অপারেশন করতে হবে। কত টাকা লাগবে? প্রায় 25,000-এর মতো। টাকা আছে কিছু? হ্যাঁ, একটু টান আছে, হয়ে যাবে ব্যবস্থা। জমা কত আছে? আছে অনেকটা। সেটাই তো জানতে চাচ্ছি। কথা চাপা রাখতে দেখে ফরাদ একটু তেজি কণ্ঠেই বলল কথাটা। মলিন সুরে মলি জবাব দিল, 10-12 হাজারের মতো। এটা অনেকটা জমা আছে। গোসল কখন করেছো? দুপুরে। তাহলে হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার এনে দিচ্ছি। ক্ষুধা নেই আমার। ফরাদ তার কথায় কান না দিয়ে বাড়ি থেকে তালা দিয়ে বেরিয়ে গেল। মলি হাত মুখ ধুয়ে এসে বসে আছে খাটের এক কোণে। ফরাদ খাবার নিয়ে এলে খেয়ে নিল। আজও তাকে সেই শাড়িটাই পরতে হলো। আজকের হুমকি ছিল শাড়ি না পরলে রুমে জায়গা হবে না। বিয়ের প্রায় 2 মাস পর আজ আবার একসাথে রাত কাটলো তাদের। ফরাদের অভিমান ভাঙাতে পেরে আজ সকালটা খুব মিষ্টি লাগছে মলির কাছে। আজ আর সেদিনের মতো গোমরামুখ হয়ে বসেনি মলি। আজ তাকে খুশি মনে হচ্ছে, যদিও ফরাদের সাথে ততটা ইজি হতে পারেনি, তবুও খুশি। আজ আর ফরাদকে অসহ্য লাগছে না, কিন্তু লজ্জা ও ভয় ঠিকই আছে। সব দিক ঠিক থাকলেও এখন মাথায় চেপেছে অন্য ভয়। এখান থেকে বের হবে কিভাবে যদি কারোর সামনে ধরা পড়ে যায়। মলি রুম সম্পূর্ণ গুছিয়ে রেখেছে। ফরাদ রুমে এলো কফি নিয়ে। রুমেও বারান্দায় হেঁটে হেঁটে এক হাতে মোবাইল আর অন্য হাতে কফি নিয়ে চুমুক দিয়ে যাচ্ছে। অর্ধেক কাপ শেষ করে সে কাপটা মলির হাতে ধরিয়ে দিল। মলি কাপ হাতে নিয়ে বসে আছে। তাকে কি খাওয়ার জন্য দিল নাকি বুঝতে পারছে না। তার সন্দেহ হচ্ছে তাকে খাওয়ার জন্যই দিয়েছে, কিন্তু সে তো এটা খেতে পারবে না। তেতো স্বাদ এটা সম্ভব না তার দ্বারা। ফরাদ বারান্দায় দাঁড়িয়ে একটা কল করে রুমে এসে দেখল কফির কাপ নিয়ে বসে আছে। তা দেখে তেজি কণ্ঠে বলল, একটা বিড়ালকে দিলেও এতক্ষণে চেটেপুটে শেষ করে ফেলতো। কফি খেতে ভালো লাগে না আমার, মুখে দিলে কেমন যেন গা গুলিয়ে আসে। তো এতক্ষণ বলা গেল না, ঠান্ডা হলো কেন? ফরাদ কাপ নিয়ে এক চুমুকে পুরোটা শেষ করে টেবিলে রাখলো কাপ। কেমন যেন পচা পচা গন্ধ পাচ্ছে সে। কাল রাতেও পেয়েছিল, এখনো পাচ্ছে। মলিকে বলল, তোমার ব্যাগে কি আছে? পচা গন্ধ বের হচ্ছে। আমার ব্যাগে কিছু নেই। আপনার রুমেই পচা গন্ধ আমিও পাচ্ছি। আমার রুমে তুমিই আছো, তাহলে তোমার থেকেই পচা গন্ধ। মলি চোখ ঘুরিয়ে শুধু তাকালো, কিন্তু কিছু বলল না। ফরাদ চেয়ার টেবিল সরিয়ে দেখতে লাগলো কিছু আছে কিনা। খাটের চিপে, আলমারি ও ড্রেসিং টেবিলের চিপেও দেখতে লাগলো, কিন্তু কিছুই পাচ্ছে না। মলিও ঝাড়ু নিয়ে খাটের নিচে যথাসম্ভব নাড়াচাড়া করে দেখতে লাগলো কিছু মরেছে কিনা। ফরাদ গন্ধটার অনুসন্ধান করে বারবার খাটের দিকে পাচ্ছে। বেডসাইড টেবিলের দিকে এলেই এটা বেশি পায়। এই পাশে বিছানার আসবাবপত্র নেড়েচে দেখলো কিছুই নেই। তারপর টেবিলের ড্রয়ার খুলতে নাক চেপে ধরে দাঁতে দাঁত চেপে পড়ল। মালিনী। মলি তাড়াতাড়ি এদিকে এসে দেখলো সেই যে একটা বিরিয়ানির প্যাকেট রেখেছিল, এটা এখনও তার ড্রয়ারেই আছে। এটা দেখে তার চোখ জোড়া দ্বিগুণ আকৃতি হয়ে গেল। খাবার পচে বিচ্ছি অবস্থা হয়ে আছে। ফরাদ করুণ দৃষ্টিতে তাকালো তার দিকে। মলির গলা শুকিয়ে আসছে। নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, আমি তো ভেবেছিলাম আপনি খেয়ে নেবেন, সেটা যে স্পর্শ করেননি আমি কি জানি। সেদিনের পর তো আর রুমেও আসিনি। এমন মানুষকে তো খাবার দেয়াই উচিত না। এই মুহূর্তে আমার ড্রয়ার পরিষ্কার দেখতে চাই, একটু দাগের চিহ্ন বিহ্ন যেন না থাকে। এখন বাইরে যাব কিভাবে? একটু পর যাই। মলি ড্রয়ারটা লাগিয়ে রাখলো। একটু পরে ডাক পড়লো বাইরে থেকে, ফরহাদ, আই এম কামিং। তুমি কি ঘুমাচ্ছ নাকি ফরহাদ? জেনিফার কণ্ঠ ভেসে এলো বাইরে থেকে। ফরাদ ল্যাপটপে কাজ করছিল। জেনিফার ডাক শুনে মলির দিকে একবার তাকালো। কিছু শুনতে পাচ্ছে না, কিন্তু চেহারা দেখে বুঝতে পারছে মলি মনে মনে কিছু বলছে। এদিকে মলি মনে মনে বলছে, আসছে আরেক চামচিকা। যখনই ফরহাদ এ বাড়িতে আসে তখনই হাজির হয়ে যায়। এমন নির্লজ্জ মেয়ে এই প্রথম দেখা। কই, এতদিন তো একবার চুপিও দিল না। বড় বোন হয়তো বার্তা পাঠিয়েছে, তাই সকাল না হতেই হুড়হুড় করে চলে এসছে। এসব বকবক করতে করতে তার মনে ধরা দিল আরেক ভয়। অন্য কেউ না এলেও তো এই মেয়ে রুমে ঢুকে যায়। যদি তাকে দেখে ফেলে তখন কি হবে? মলি ভয়ার্ত চোখে ফরাদের দিকে তাকালো, কিন্তু দেখলো ফরাদ কি নিশ্চিন্তে হেলান দিয়ে মলির দিকে তাকিয়ে আছে। আর সেদিকে দরজায় ঢাকঢোল পিটিয়ে যাচ্ছে জেনিফা। মলিকে তাকাতে দেখে ফরাদ ঠোঁটের এক কোণে হাসি ফুটিয়ে বলল, জেনিফা এসেছো?
হ্যাঁ, দরজা খোলো। কি করছো তুমি? ডান্স করছি। আমাকেও নাও সাথে। আচ্ছা, তার আগে একটা কাজ করো, মলিকে একটু ডেকে নিয়ে আসো, জরুরি কাজ আছে। মলিকে কোথায় পাবো? একটু আগে দেখেছিলাম বাগানে, দেখো এখন ঘরে আছে কিনা, নাকি সেখানেই আছে। ওকে, দরজা খোলো। আগে ডেকে আনো, তারপর দরজা খুলছি। জেনিফা চলে গেল। ফরাদ দরজা খুলে দিল। কিছুক্ষণ পর জেনিফা ফিরে এসে দেখলো মলি ফরাদের রুমেই আছে। এই মালিনী, কোথায় ছিলি তুই? আমি খুঁজে এলাম। ম্যাডাম, আমি তো ছাদে। ছাদে কেন? উপর থেকে বাগান দেখতে খুব সুন্দর দেখা যায়, তাই একটু দেখতে গিয়েছিলাম। কাজে ফাঁকি দেওয়ার ধান্দা সব। ফরহাদ, তুমি ডেকেছো কেন? তাড়াতাড়ি বিদায় করো এখান থেকে। আর শোনো, আজকে কিন্তু আমাকে নিয়ে বেড়াতে যেতে হবে। অনেকদিন পর এসেছো তুমি। শিওর। তার আগে এক কাজ করো, কি? ড্রয়ারটা একটু খুলো। সাপ টাপ কিছু রাখুনি তো? না। জেনিফা ড্রয়ার খুলতে নাক চেপে 2 কদম ধরে পিছিয়ে এলো। ছি, কি পচা গন্ধ। ফরহাদ, এসব কি? তুমি আমার সাথে এমন করতে পারো না। একটুও ঝগড়া করবো না, দেখে নিও তুমি। পারবে সব কিছু সামলাতে? মালিনী, এগুলো পরিষ্কার করে দে। দাঁড়াও মলি। জেনিফা, তুমি মনে করো তুমি এখন বিবাহিত, তাহলে তোমার সব কাজ নিশ্চয়ই তুমি করবে। সেখানে নিশ্চয়ই তৃতীয় কোনো ব্যক্তি ডাকবে না, রাইট? হুম। তাহলে একটু প্রমাণ করে দেখো। বিয়ের পর তো রুমটা তোমার আমার হবে, তাহলে নিজের রুম পরিষ্কার করার দায়িত্ব তোমার। এখন করে দেখাও কেমন পারো। এটা বাইরে নিয়ে যাও এবং পরিষ্কার করে আনো। ফরহাদ, এটার বিশ্রী গন্ধ, আমি পারবো না। জেনিফা, আমি কিন্তু কোনো কাজের লোক রাখবো না বলে দিচ্ছি। তার মানে অফিস ও ঘরের কাজ সব আমাকেই করতে হবে, এই তো? না, আমিও কাজ করতে জানি। জেনিফা এক হাতে নাক চেপে ধরে অন্য হাতে ড্রয়ার খুলে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ফরাদ পেছন থেকে বলল, সাবধানে পরিষ্কার করো, আবার আমার ড্রয়ার ফেলে দিয়ে এসো না। ফরাদ মলির দিকে তাকাতেই মলি মিটিমিটি হেসে দ্রুত বেরিয়ে এলো এবং জেনিফার পিছু পিছু নিচে নেমে এলো। জেনিফা বাইরে এসে কোনো মতে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিল ড্রয়ার। মলি চলে গেল বাগানে পানি দেওয়ার জন্য। জেনিফা ড্রয়ার রেখে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো বিশুদ্ধ বায়ু গ্রহণের জন্য। মলি মিটিমিটি হাসছে আর বাগানে পানি দিচ্ছে। পানি দেওয়া শেষ হলে মলি এসে ড্রয়ারটা হাতে নিল। জেনিফাও এসে বলল, মালিনী, এটা রেখে আজ জায়গা মতো। আমি আর পারবো না ধরতে, পেটে নাড়ি ভরে উল্টে আসছে। মলি ঝাড়ু আর কাঠি নিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভালোভাবে পরিষ্কার করলো। জেনিফা বলল, এত ময়লা ফেললাম, এখনো ময়লা আছে। আস্ত একটা খাটাস ফরহাদ। মলি ও জেনিফা দুজনেই ঘরে প্রবেশ করলো। এদিকে দেখলো ফরাদ টেবিলে খেতে বসেছে। সেখান থেকেই ফরাদ বলল, জেনিফা, এতক্ষণ লাগলো তোমার এটা পরিষ্কার করতে? ঠিকমতো পরিষ্কার করেছো? হ্যাঁ ছোট সাহেব, একদম ঝকঝকে পরিষ্কার। তুমি আর কথা বলো না। কি অবস্থা করেছো ড্রয়ারের? ক্লান্ত হয়ে গেছো নাকি? এসো নাস্তা করো। না, করে এসেছি বাসা থেকে। ছোট সাহেব, এটা কি রেখে আসবো? যাও। মলি দোতলায় চলে গেল। জেনিফা চেয়ার টেনে বসে পানি খেতে লাগলো। জেন জিজ্ঞেস করলো কি হয়েছে, আর জেনিফা শুরু করে দিল বকবক। এরই মাঝে ফরাদ প্লেট নিয়ে উঠে বলল, দেখে আসি মলি আবার আমার ড্রয়ার ভেঙে ফেললো কিনা। হেঁটে হেঁটে খাবে নাকি তুমি? সে আর নতুন কি। ফরাদ চলে গেল প্লেট নিয়ে, আর তারা এখানে বসে কথা বলতে লাগলো। ফরাদ দোতলায় এসে দেখলো মলি ছাদে ওঠার সিঁড়ির পাশে বসে ভেজা কাপড় দিয়ে ড্রয়ার মুছছে। ফরাদ পাশে এসে দাঁড়িয়ে বলল, বেশি ভালো ভালো না। মলিও তার কথার ভঙ্গি বুঝে গেছে। এ কথা বলার একটাই কারণ, ফরাদ জানে ড্রয়ারটা মলি পরিষ্কার করে এনেছে। মলি নিজের কাজ করতে করতে বলল, ভালো না হলে আপনার ড্রয়ার নোংরাই থেকে যেত। তাছাড়া আমার ভুলের জন্য আপনি খাটাস উপাধিতে ভূষিত হয়ে গেছেন। ওটা পরে লাগো, এদিকে ঘুরে দাঁড়াও। মলি কারণ বুঝতে না পেরে তার দিকে ঘুরে দাঁড়াতে ফরাদ এক লোকমা খাবার এগিয়ে দিল মলির মুখের সামনে। মলি হতবাক হয়ে তাকিয়ে আছে ফরহাদের দিকে। চোখ তার ছলে ছলে করছে। এমন কিছু সময়ও আসবে তার জীবনে, সেটা ভাবেওনি কখনো। মুহূর্তে যেন জগৎটা সুখ নামে পরিচিত হয়ে গেছে তার কাছে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ফরহাদ বলল, হাওয়া খেয়ে কি পেট ভরবে নাকি? সময় নেই আমার,
নিচে যেতে হবে, হাঁ করো। মলি ওষ্ঠজোড়া ফাঁক করে খাবার মুখে নিল, দৃষ্টি তার ফরহাদের দিকেই। দু চোখে বর্ষণ হচ্ছে সুখের অশ্রু। ইচ্ছে করছে খাবারটা সারা জীবন মুখে রেখে দিতে, এতে যেন মিশে আছে অতৃপ্তিময় স্বাদ। ফরহাদ তার মুখে লোকমা তুলে দিয়েই দরজার বাইরে এসে দাঁড়ালো। মলির চোখ মুছে ডয়ারটা হাতে নিল। ফরহাদ আবার রুমে এসে বলল, এতক্ষণ লাগে খাবার গিলতে? আমি কোনো বাচ্চাকে খাওয়াতে আসিনি। মলির মুখে ফুটে উঠেছে মৃদু হাসি। সে খাবার চিবোতে চিবোতে ডর লাগিয়ে দিল। সোজা হয়ে দাঁড়াতেই ফরহাদ আরেক লোকমা সামনে ধরল। মলি বলল, আপনি খেয়ে নিন। আমারটা দেইনি তোমাকে। তোমার রিজিক তুমি নিবে, আর আমার রিজিক আমি। হাঁ করো চুপচাপ, 10 সেকেন্ডে গিলবে। মলি মুখে নিল খাবার। ফরহাদ আবার দরজার পাশে এলো দেখতে কেউ আসে কিনা। প্লেটের সবটুকু খাইয়ে দিয়ে সে নিচে নেমে এলো। মলি এখানে বসেই পানি খেয়ে নিল। সবচেয়ে বেশি অবাক হয়েছে সে নিজের উপর, কেননা এখন যতটুকু কথা বলছে ফরহাদের সাথে একটু আটকায়নি, বরং খুব ভালো লেগেছে। অন্যান্য দিন তো তার সামনে কিছু উচ্চারণই করতে পারে না। মলি নিস্তলে এসে দেখল নিরাপদ উল্লাহ ও ফারদিন বেরিয়ে গেছে জিহানকে নিয়ে। ফরহাদ খাচ্ছে আর পাশে বসে আছে জেন, জেনিফা ও ফাহিমা। জেন বলছে, ফরহাদ বিয়ে করবে কবে? বয়স তো এখন তোমার পারফেক্ট। বুড়ো হলে? আমি সিরিয়াসলি বলছি। আর তুমি ফান করছো? কেন, তখন দিবে না তোমার বোনকে বিয়ে? ফরহাদ, ফোনটা আপাতত বন্ধ রাখো। জেনিফার কিন্তু অনার্স কমপ্লিট হয়ে গেছে, তাই বাবা বলেছিল তোমাকে জিজ্ঞেস করতে। বাবাকে বলে দিও এবছর আর বিয়ে করছি না। গত 3 বছর ধরে একই উত্তর তোমার। আমি তো আমার সুবিধা অসুবিধা বুঝেই বলছি, তোমাদের এত তাড়া কিসের? জেনিফা, তুমি কি রান্না বান্না সহ সকল কাজ করতে শিখে গেছো? বিয়ের পর কিন্তু এখানেই থাকতে হবে, মায়ের সেবা যত্ন নিবে। তা না পারলে তো আর যোগ্য বউ হতে পারলে না। এখন কি আর কেউ কাজ না করতে পারে? অন্তত ঘরে কাজকর্ম সব মেয়েরাই পারে। পারি কিনা উত্তরটা জেনিফার মুখ থেকেই শুনতে চাই। হ্যাঁ, পারবো না কেন, অনেক কিছুই জানা। আর যেগুলোতে একটু পিছিয়ে করতে করতে শিখে নেওয়া যাবে। কিন্তু ফরহাদ, তুমি কি তখন চিটাগাংই থাকবে? আর আমি এ বাড়িতে? তোমার সেবা যত্নের জন্যও তো আমাকে দরকার। তখনকারটা তখন দেখা যাবে। মা, জেনিফাকে তোমার কিচেনটা দিয়ে দাও। লাঞ্চটা না হয় জেনিফার হাতেই করা যাক, কি বলো ভাবি? তুমি চাইলে অবশ্যই। আন্টি, আমি যাই এখন, আবার বিকেলে আসবো। আচ্ছা। মরি, তুমি কি ঘরের কাজকর্ম সব জানো? এমন প্রশ্নে মলি একটু অবাকই হলো। সবার মুখের দিকে একবার তাকিয়ে জবাব দিল, হ্যাঁ, কম বেশি সবটাই জানি। তাহলে তুমি থেকে যাও আজ। জেনিফার কাজের ধারাবাহিকতা ঠিক করে দিও পাশে থেকে থেকে। ফরহাদ, ওর বাসায় কাজ আছে, তার বাবা অসুস্থ। ও, কিন্তু এখন বাসায় গিয়ে কি করবে? এই, তোমার কি খুব তাড়া আছে? ফরহাদ তো সবটা জানে, তাও যেহেতু থেকে যেতে বলছি মলি আর যাওয়ার সাহস পেল না। এমনিতেই তার উপর রাগ করে 1.5 মাস বাড়িতে আসেনি, এখন আবার যদি উল্টাপাল্টা কিছু করে সেই ভয়ে সে প্রতি উত্তরে বলল, না, জরুরি না তেমন। তাহলে থেকে যাও। জেনিফা, তুমি আজ ঘরোয়া কাজের পরীক্ষা দেবে, মলি তদারকি করবে, মা রেজাল্ট দেবে, আর আমি গিফট দেব। ভাবি, তোমাকে নিতে পারলাম না কোনো দিকে, কেননা তুমি আবার দরদি হয়ে পড়বে, যার ফলে জেনিফা হেরে যাবে। আমি চাই জেনিফা জিতে যাক। ফরহাদের কথা মতো জেনিফা অনিচ্ছা সত্ত্বেও কিচেনে গেল রান্না করতে। কেটে কুটে রান্না সব নিজের হাতেই হলুদ মরিচ লবণ দেওয়ার সময় মলি একটু আধটু পরিমাণ দেখিয়ে দিল, না হলে খাওয়ার অযোগ্য ছিল। পরক্ষণে ফরহাদের রুমে এসে ঘর ঝাড়ু, ঘর মুছে দেওয়া, মাঝের আকৃতির এক বালতি কাপড় কেচে দেওয়া, ছাদে শুকাতে দেওয়া সহ ছাদ ঝাড়ু দেওয়া। ফরহাদের আনন্দ লাগছে এটা বুঝতে পারছে মলি, কিন্তু তার কষ্ট হচ্ছে, কেননা যে কাজকর্ম থেকে বিরত থাকে তাকে দিয়ে হঠাৎ করে এত কাজ করানো উচিত মনে করছে না মলি।